প্রিয় শিক্ষার্থী বা শুভনোধ্যায়ী যারা যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ লাইভ সেশনটি আপনারা দেখছেন, সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা এবং প্রাণবন্ত আজকে লাইভে আমি খুব আনন্দিত অনুভব করছি। দীর্ঘদিনের এই পথ চলায় আমাদের সাথে আজকে যিনি আছেন বরাবরের মতোই আমার খুব শ্রদ্ধাভাজন এবং শিক্ষা নিয়ে তার এই পথ চলা, শিক্ষার্থীদের নিয়ে এই পথ চলা দীর্ঘ 12 বছর, এবং শিক্ষাটাকে তিনি নিজে যেমন মনে ধারণ করেন, লালন করেন, শিক্ষার্থীদের মাঝে দীর্ঘ 12 বছর যাবৎ প্রত্যেকটি শিক্ষার্থী অভিভাবকদের স্বপ্ন দেখিয়ে আসছেন এবং স্বপ্নকে বাস্তব রূপে দান করতেছেন। এরকম একজন শিক্ষানগরীর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, বায়োজি প্রতিষ্ঠানের সম্মানিত কাজী ফয়সাল স্যারকে আজকে এই লাইভে আমন্ত্রণ জানাচ্ছি। শুভ সন্ধ্যা, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জুয়েল দাস ভাই। আপনি কেমন আছেন? আছি, মোটামুটি ভালোই আছি বর্তমান। তো দীর্ঘ 12 বছরের জার্নির শিক্ষার্থীদের একটা ফলাফল প্রকাশিত হলো। বিভিন্ন চড়াই উতরাই পার করেই তারা পরীক্ষায় বসলো। বিভিন্ন ধরনায় বা বাধা বিপত্তি ছিল, তারপরও পরীক্ষাগুলো অ্যাটলিস্ট তারা, একটা স্টুডেন্টের কি মনে করেন, একটা স্টুডেন্টের যদি পরীক্ষা নাই হয় তাহলে কি আসলে মূল্যায়িত হয় কিনা? আচ্ছা, আপনার এই কথা থেকে আমি যদি একটু অ্যাড করি, তাহলে আমরা এই বছর যেটা পাচ্ছি এইচএসসি 2025-এর ফলাফল আমরা পাইলাম। তারপরে আমরা দেখলাম কিছু স্টুডেন্ট, কিছু না, খুব ভালো পরিমাণে একটা স্টুডেন্ট অকৃতকার্য, যেটাকে আমরা সহজ বাংলায় বলি ফেল। সহজ বাংলায় ফেল আছে টোটাল, আমি সংখ্যাটা দেখে বলতেছি, টোটাল আমার মুখস্থ নেই। ফেল আছে সারা বাংলাদেশে 5,08,701 জন। এখন আপনি যে কথা বললেন, আমি জাস্ট একটু সুন্দর করে বলতেছি, এই 5,08,701 জন শিক্ষার্থী ফেল। তাহলে আমি তার আগের বছরটা দেখে আসি। আগের বছর 2024 এইচএসসিতে ফলাফল ছিল টোটাল এ প্লাস ছিল 1,45,911 জন, আর এই বছর এ প্লাস 69,097 জন। তাহলে এর মধ্যে অনেকটা গরমিল। আমি যদি বলি 2024 পরীক্ষার্থীরা যাচাই করতে পারলো না তারা আসলে কি অকৃতকার্য না কৃতকার্য, কারণ 2024-এ একটা নির্দিষ্ট 4টা সাবজেক্ট বা 5টা সাবজেক্টের মনে পরীক্ষা হয়েছিল, পরে আর কোনো পরীক্ষা হয় নাই, সবগুলো অটো পাস ছিল। এসএসসির ফলাফল দেখে গ্রেড মার্কিং করে বা কোনো একটা ভাবে তাদেরকে পাস করিয়ে দেওয়া হয়েছে, বা সবাই পাস ছিল। এখন ওই ফলাফলটা থেকে আমি অন্তত, যেহেতু আমি এই রাস্তায় আছি, শিক্ষকতার রাস্তায় আছি, এবং আপনি দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম নিয়ে আছেন, আপনি অন্তত বুঝতেছেন, হ্যাঁ ফেলের সংখ্যাটা বাড়ছে, তার মাধ্যমে স্টুডেন্টরা জানতে পারলো তাদের আসল গ্যাপটা কোন জায়গায়। হ্যাঁ, ফেলের সংখ্যা বাড়ছে, কিন্তু আমি অন্তত এইটুকুটা ভালো হচ্ছে যে শিক্ষার্থীরা পড়াশোনার রাস্তায় ফিরে আসবে। তারা, আমার মতামত হচ্ছে পরীক্ষা হোক, খাতা ভালোভাবে মূল্যায়িত হোক, এবং এটা তাদের জন্য খুব ভালো হবে। প্রথমে একটু আসলে দুঃখ প্রকাশ করাই দরকার। বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষার মান এবং এই যে এই দুইটা পরীক্ষা আপনি মনে করেন, এসএসসি পরীক্ষা 2025 আর এইচএসসি পরীক্ষা 2025, এই দুইটা পরীক্ষায় যে বেশি সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়লো বা অকৃতকার্য হলো, এটার জন্য আপনি আসলে কি মূল্যায়ন করেন বা অবমূল্যায়ন, কি ঘাটতি বা কি কাকে অবমূল্যায়ন করবেন? এটা কি সচেতন অভিভাবকদের পড়াশোনার দিক লক্ষ্য কম করা, না আসলে এই শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষকদের কিছুটা দায়ভার থাকে এখানে, না আমাদের সম্মানিত শিক্ষা ব্যবস্থাপনা বা আমাদের যে বোর্ড, শিক্ষা বোর্ড, এডুকেশন বোর্ড, এটার দায়বদ্ধতা থাকে? তিনটা আমি বিষয় নিয়ে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আমি আপনি দুইটা প্রশ্ন, মানে একটা প্রশ্নের সাথে দুইটা তথ্য উপস্থাপন করলেন, এসএসসি 2025 এবং এইচএসসি 2025। এসএসসি 2025 যারা ছিলেন তাদের পাশের হার ছিল 56 সামথিং, আর এইচএসসিতে পাশের হার হচ্ছে 58 সামথিং। তাহলে
এখন আমি যদি এইচএসসিটা বলি, এসএসসিটার ক্ষেত্রে আমি একটু বলতে পারি, দুটা দিকে আমি একটু আলোচনা করতেছি। এসএসসির ক্ষেত্রে এই বছর তারা ফুল সিলেবাস, সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা দিয়েছে, তাদের ফলাফলটা এই জন্য হয়তোবা, এবং খাতাটা ভালোভাবে মূল্যায়িত হয়েছে, এবং বোর্ড থেকে তারা বলতেছে নাম্বার মানে গদ বাঁধা নাম্বার না দিয়ে পাশের সংখ্যাটা না বাড়িয়ে এক্সাক্ট যারা পাস করেছে তারা যদি সংখ্যাটা উঠে আসে, এটা আমাদের জন্য আরো পরবর্তীতে হয়তোবা ভালো হবে। আপনার প্রশ্নটা আরেকটা পার্ট ছিল, যারা ঝরে গেল তাদের বিষয়ে কি হচ্ছে, আমি এটাতে পরে আসতেছি। তাহলে প্রথমটাতে বললাম 56% এসএসসিতে পাস করলো, বাকি 44% ফেল। এখন প্রশ্ন হচ্ছে ফুল সিলেবাসে হওয়ার কারণে তাদেরটা একটু সংখ্যাটা কম, কিন্তু ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে আমি একটু অন্য দিকটা আলোকপাত করতে চাচ্ছি। 5ই আগস্টের পরবর্তী একটা সময় আমরা পার করতেছি, যে সময়টাতে ছাত্রছাত্রীরা মাথায় আবেগ বা বিবেক কোনটাকে কাজে লাগাচ্ছে, হুট করে কোনো কিছুতে আন্দোলনে জড়িয়ে পড়তেছে। আন্দোলনে জড়িয়ে পড়াটা কতটুকু যৌক্তিক, কোনো জায়গায় আমরা শুনছি শিক্ষকদের উপরে আপনারা হাত তুলছে, গায়ে হাত তুলছে, শিক্ষকদের তার মানে তাদেরকে তাদের পদ থেকে জোরপূর্বক সরিয়ে দিচ্ছে। তারপরে আমি যদি বলি এইচএসসি 25 যারা এই বছর পাশ করলো, তাদের যখন টেস্ট পরবর্তী সময়ে অনেক জায়গায় অকৃতকার্য কলেজ প্রকাশ করেছিল, কিন্তু তারা জোর করে এইচএসসি পরীক্ষা বলছে কোনো টেস্ট পরীক্ষায় যারা ফেল করছে তারা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, সবাইকে পরীক্ষা দিতে হবে। তার মানে টেস্ট পরীক্ষার কোনো মূল্যায়ন আর থাকলো না। একটা কলেজ ধরেন, একটা কলেজ একটা কলেজ, ওই কলেজ তারা বললো যে বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছে 600 স্টুডেন্টের মধ্যে 450, 150 স্টুডেন্টকে তারা অকৃতকার্য তালিকায় রাখলো। সবাই মিলে আন্দোলন করলো। আন্দোলন করাটা যৌক্তিক ছিল নাকি না তাদেরকে প্রিপারেশন নিয়ে যৌক্তিক এই মাঠ পর্যায়ে আসার কথা ছিল? এটা যদি হইতো, আর এই ক্ষেত্রে আপনি দোষ কাকে দিবেন? ফল নষ্ট হয়ে গেছে, দোষ সবার। আমরা ফল হাতে পাই নাই। শিক্ষার্থীদের ফলাফল, শিক্ষার্থীরা ভালো একটা ফল করলে, আমাদের অনেক পরিচিত স্যার আছেন, তারা খুব সুন্দর করে একটা কথা বলেন, শিক্ষার্থী ভালো করলে সবচেয়ে খুশি হয় শিক্ষার্থী, দ্বিতীয়ত খুশি হয় তার বাবা এবং মা, তৃতীয়ত খুশি হয় তার শিক্ষক। যদি ওইটা আসতো তাহলে আমিও খুশি হতাম, যদি ফলাফলটা আরো ভালো আসতো আমি আরো খুশি হতাম, শিক্ষার্থীরা সবচেয়ে খুশি হতো। ওই জায়গা থেকে আজকে আমরা বঞ্চিত। এখন দোষের ভাগিদার আমিও, দোষের ভাগিদার শিক্ষার্থী, দোষের ভাগিদার অভিভাবক, সবাই। এখন এইটা গেল। এখন দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা এর সাথে অ্যাড করেছিলেন যে তাদের দায়ভার বা তাদের ঝরে পড়ার বিষয়টা, এখন আমি মনে করি একটা স্টুডেন্ট, ধরেন কথার কথা, সন্ধ্যা থেকে আপনি এই পর্যন্ত আপনি অনলাইনে ছিলেন, টুকটাক নিউজ দেখলেন যে 2 থেকে 3 জন বা 4 জন অলরেডি তাদের ফলাফল খারাপ হওয়ার কারণে তারা সুইসাইড করে ফেলছে, মানে যেটা সহজ কথায় সুইসাইড করে ফেলছে। আমি মনে করি তোমার ফলাফল খারাপ হতে পারে, মানে সুযোগ একটা চলে গেছে, সুযোগ আসবে। ঝরে পড়াটা আসলে ডিপেন্ড করতেছে ফ্যামিলির দায়িত্বের উপরে। ফ্যামিলি, অভিভাবক শুধুমাত্র এইটুকুর মধ্যে না যে আমার ছেলে খুব ভালো করেছে এইটার মধ্যে অভিভাবকত্ব, ছেলে খারাপ করেছে, মেয়ে খারাপ করেছে এইটার মধ্যে অভিভাবকত্ব আছে। এইটাকে ঘুরিয়ে কিভাবে ভালো পথে আনা যায়, ঝরিয়ে পড়ে যদি যায় তাহলে সেটার দায়ভার আমাদেরও কিছু আসবে, শিক্ষার্থীর জীবন নষ্ট হবে, আর অভিভাবকরা এটার জন্য পরবর্তীতে হয়তো বা সাফারার বলেন, দোষ আরো বেশি পড়তে পারে, এটাও হতে পারে। তবে আমি মনে করি অভিভাবকদের আসল দায়িত্ব এখন কিছুটা তাদেরকে সাপোর্ট দেওয়া, যে তোমাদের রেজাল্টটা আশানুরূপ হয়নি, চলো আরেকবার চেষ্টা করি, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি, হয়তো সামনে আরো ভালো আসবে। আর শিক্ষার্থীরা যদি কোনো শিক্ষকের সহযোগিতা চায়, আমি মনে করি খুব ভালো হবে। তো আমি একটু অ্যাড করতে চাচ্ছি, আসলে ফলাফল যেরকম খারাপ হয়েছে বলতেছেন, আমি কিন্তু তার পক্ষপাতে বিপরীতেও আছি। আমরা কিন্তু একটা পজিটিভ দিকে না করতেছি। আসলে কথাটা এরকম না, আমরা যে কোনো কলেজে হোক অনেক স্টুডেন্ট ভালো করেছে, তাদের জন্য অনেক বেশি অভিনন্দন। তাদের সংসারে আজকে একটা জায়গায় হুমায়ুন আহমেদ স্যার বলেছিলেন একটা উপন্যাসে, ফ্যামিলিতে যদি কখনো ভালো কাজ করে চোখে পানি আনানো যায়, এটা সবচেয়ে পজিটিভ কাজ। আমি মনে করি সারা বাংলাদেশে 5 লাখ স্টুডেন্ট পাস করেছে, 5টা হয়তো বা এখন পজিটিভ না, কিন্তু তার মধ্যে A+ পেয়েছে 69,097 জন। 69,097 জন। আমি আশা করি ফ্যামিলিতে হাসির একটা খবর নিয়ে এসেছে, আনন্দের একটা খবর নিয়ে এসেছে। এটা খুবই পজিটিভ একটা দিক। যারা পারেন তাদেরকে নিয়ে আমরা হয়তো বা ফলাফল পর্যালোচনা বা যারা ভালো করেছে তাদের পরবর্তী দিক নির্দেশনা, আমরা এটা নিয়ে মনে হয় আলোচনায় বসেছিলাম। আমরা শুধুমাত্র নেগেটিভ দিকে যাচ্ছি, এই জন্য আমি আপনাকে একটু মনে করিয়ে দিলাম। না, ধন্যবাদ আন্তরিকভাবে প্রিয় শুভনুধ্যায়ীরা এবং যারাই দেখছেন না কেন, অনলাইন অফলাইন বিভিন্ন প্ল্যাটফর্মেই বিভিন্ন নিউজ নিয়েই আমরা সরগম থাকি। তা আমাদের এক শুভনুধ্যায়ী একটা কমেন্ট করেছেন যে আসলে আজকের এই রেজাল্ট আমাদের শিক্ষা ব্যবস্থার
অনেক অনেক বড় একটি ধাক্কা। এটাকে আপনি কি মনে করেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে, যে আমি যদি একটু অ্যানালাইসিসই করি, যে সারা বাংলাদেশের পাশের হার হচ্ছে 58.83 যদি ভুল না করে থাকি, তাহলে আমার ফেলের সংখ্যা হচ্ছে 41.17 জি 41.17। জি তো এখন দেখেন একটা জিনিস অ্যানালাইসিস করলে, ঢাকা বোর্ডে যেমন 64.62, জি বরিশালে 62 হচ্ছে 57, রাজশাহীতে হচ্ছে 59.40, দশমিকের পরটা না বললেও আমরা চলবে। 57, দিনাজপুরে 57, চট্টগ্রামে হচ্ছে 52, সিলেটে 51, ময়মনসিংহে 51, যশোরে 50, কুমিল্লায় 48, মাদ্রাসা বোর্ড হচ্ছে 75 এবং টেকনিক্যাল বোর্ড হচ্ছে 62। আচ্ছা। এখন সর্বশিখরে রয়েছে ঢাকা, হুম। যেখান থেকে ধাক্কা দিলেই সারা বাংলাদেশ একটু নড়ে ওঠে। যে একটা বাংলাদেশের রাজধানী, হ্যাঁ। কেন্দ্র। সেখানে ভালো কলেজগুলোতে ফলাফল ভালো দেখলে আমরা উৎসাহিত হই, বা আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই, দেখ ওই কলেজের ফলাফল কত ভালো। এবং সর্বনিম্ন ফলাফল করেছে কুমিল্লা বোর্ড। এখন আমরা কি চাই না বাংলাদেশের সাধারণ জনগণ বা একজন ক্ষুদ্র অভিভাবক, সচেতন অভিভাবক এবং একজন শিক্ষার্থী হিসেবে, যে আমরা এই মাদ্রাসা বোর্ডের মতো 75% বা 80% ফলাফল হলে খুশি হতাম না? আমাদের স্বভাব, মানুষের স্বভাব এরকম, বেশি পাইলে আমরা খুশি হই। এখন বেশি হলে তো অবশ্যই খুশি হতাম, বা সবাই খুশি হতো, বা ফলাফলটা নিয়ে হয়তো বা নিউজ ফিডে কখনো নেগেটিভ শব্দ আসতোই না, বা এরকম শব্দ আসতো যে এইচএসসি পাশের বন্যা, বা শব্দটা আমরা অনেক সময় ব্যবহার করে ফেলি, এইচএসসি পাশের বন্যা, বা এরকম শব্দগুলো ব্যবহার করতাম। আসলে ফলাফল আসেনি, এটা আমরা সবাই আসলে বুঝতেছি, আমরাও সবাই মন খারাপ। আপনি শিক্ষা নিয়ে কাজ করতেছেন দীর্ঘদিন, আপনার একটা যেরকম খারাপ লাগা কাজ করতেছেন, যারা ফেল করছে তাদের বেশি কাজ করতেছে এই জিনিসটা, তাদের পরিবারটাতে আরো বেশি খারাপ লাগা কাজ করছে। এখন সর্বসাকুল্যে অ্যানালাইসিস করলেন আপনি যেটা, তাহলে আমরা 100 জন ধরে হিসাব করি, 100 জনের মধ্যে ফ্র্যাকশন ভগ্নাংশ বাদ দিলাম, 58% পাস, 41 জন, 100-র মধ্যে 58 জন পাস, 41 জন ফেল। সংখ্যাটা অনেক বড়, একটা বড় ধাক্কা আপনি বলতেছেন। আবার ধাক্কাটা সত্যি ধাক্কা, আমাদের বাংলাদেশের সমাজটা সব, আপনি যদি ঢাকার কথা ধরেন, ঢাকার গুলশানে একটা ছেলেকে যেভাবে পড়ানো হয়, গ্রামের একটা ছেলেকে একইভাবে পড়ানোর সুযোগ থাকেও না, পড়ানো হয়ও না। বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের সংখ্যাটা বেশি, তার 1 বছরের ফেল হয়তোবা তাকে পরবর্তী শিক্ষা কার্যক্রমে হয়তো জড়িত থাকতে না হইতে পারে, সরে যেতে পারে, তার ঝরে পড়ার সংখ্যাটাই আমাদের অনেক বেশি মনে হতে পারে। যদি এটা হয় তাহলে এটা আমাদের জন্য একটা বড় ধাক্কা হবে। আর যদি ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে, তারা যদি ঘুরে দাঁড়াতে চায়, তাহলে সেটা আরো ভালো হতে পারে। একটা ভুল থেকে শিক্ষা নেওয়াটা আমাদের জন্য খুব ভালো। একটা ভুল হয়েছে, বাবা মা যদি পাশে থাকেন, শিক্ষকরা যদি পাশে থাকেন, যারা অভিভাবক আছেন, এটাতে অতিরিক্ত চাপ না দিয়ে যদি পাশে থাকা যেত, তাহলে আমি মনে করি ধাক্কাটা একটা অনুপ্রেরণা হতে পারতো। ধাক্কাটা একটা অনুপ্রেরণা, আপনি যেটা বলছেন ধাক্কা, অবশ্যই এটা ধাক্কা। 100 জনের মধ্যে 41 জন শিক্ষার্থী আমাদের পরবর্তী ক্লাসে যেতে পারবে না, পরবর্তী ভর্তি পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারবে না। এইটা আপনি বাংলাদেশের ছোট একটা দেশের জন্য এটা পরবর্তী সময় আরো ঝামেলা। কারণ এই 41 জন শিক্ষার্থী যদি 41 জনই টিকে থাকে, পরবর্তী বছর তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবে, এইখানে একটা চাপ আসবে। তখন যারা ফার্স্ট টাইমার থাকবে তারা অনেক বিচ্ছিন্ন হয়ে যাবে। তার মানে কি, এটা একটা সময় ছিল, সবাই একটা সময়, 2টার সময় আপনি বলছেন 50 জন আইসা খেতে পারবে একসাথে, ওই সময় 50 জন আসলো না, 25 জন আসলো। 1 ঘন্টা পরে একসাথে 75 জন আসলো। 3টার সময় যে 50 জন ছিল আর আগের 25 জন যারা বাদ পড়ছিল, সবাই আসলে তখন তো আপনি তাদেরকে খাবার দিতে পারবেন না। তখন একটা বড় ধাক্কা আসবে। কিন্তু এই ধাক্কাটা সবাই মিলে মোকাবেলা করার চেষ্টা করতে পারলে, এবং অভিভাবকদের সহযোগিতা, কখনোই অন্য একটা আত্মীয় অথবা শিক্ষার্থীর রেজাল্ট নিয়ে তাকে খোঁটা না দেওয়া, তাকে বিদ্রুপাত্মক শব্দ না উচ্চারণ করা,
তাকে উৎসাহ দেওয়া, এই বয়স মনোবল হারিয়ে না ফেলা, মনোবল বা তার পাশে সাপোর্ট দেওয়া, তার পাশে সাপোর্ট দেওয়া। তাহলে আমি মনে করি সবাই তো সফলতার গল্প শোনে, কিন্তু ব্যর্থতার গল্প কিন্তু কেউ শুনে না। সফলতার পিছনে ব্যর্থতার গল্প ঠিকই থাকে, কিন্তু এই যে আমরা তো সবাই এই যে সারাদিন বেবি যারা ফলাফল ভালো করলো তাদেরকে উইশ করলাম, কিন্তু যে এক সাবজেক্ট 2 সাবজেক্টে অকৃতকার্য হলো। এবং আপনি একটা বিষয় দেখে থাকবেন, কিছুদিন যাবত আমাদের দেশে একটা সাবজেক্ট এসেছে যে আইসিটি। তা আমি বরাবরই এটা অন্যভাবে নিবেন না প্রিয় শিক্ষকরাও বা যারা রয়েছেন, যে ব্যাপারটাকে আমরা চাপিয়ে দেওয়া একটা সাবজেক্ট। সায়েন্সের একটা স্টুডেন্ট, তার তো আইসিটির মতো একটা ব্যাপারে দখল বা দক্ষতা নাও থাকতে পারে। আমি দেখেছি আজকে বেশ কিছু বিজ্ঞানের স্টুডেন্ট আইসিটিতে তাদের ক্লাস ছুটে গেছে না আসার কারণে হয়তো তার সেই মূল লক্ষ্যে সে লক্ষ্য থেকে বিচ্যুতি হয়েছে একটু। কিন্তু আপনার পরিসংখ্যানটা কিন্তু খুব স্পষ্ট। গতবারের যে এইচএসসি পরীক্ষার এ প্লাস পাওয়ার ফলাফলের যে দিকটা, সেখান থেকেও কিন্তু এবছর মিনিমাম 40,000, প্রায় 40,000-এর মতো প্লাস কম পেয়েছে। গতবার যদি 1 লাখ হয়, এবার হয়েছে 69,000, 1,45,000, তাহলে প্রায় তো প্রায় 80, অনেক বেশি, প্রায় ডাবলের কাছাকাছি ছিল, একটু 75 কম। এই যে আমাদের দেশে কিছু উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য কিছু প্রতিষ্ঠান আছে, যে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমবিবিএস, মেডিকেল সেক্টরটা, সেখানে কিছু থাকে, পয়েন্টের যাচাই বাছাই থাকে, অনলাইন প্ল্যাটফর্মে আগে থেকেই তারা নির্দেশনায় থাকে যে এ প্লাস ব্যতীত বা এই সাবজেক্টে এ প্লাস না হলে সে ফর্মেই তুলতে পারবে না। তো এই যে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর অন্তরে, অভিভাবকদের যে 10 বছর মাধ্যমিক শিক্ষা শেষ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা আবার 2 বছরে যে এত পরিমাণে অভিভাবকদের যে তাদের পিছনে সাপোর্ট দেওয়া, শ্রম দেওয়া, মেধা এবং দেওয়া, সেই যে তাদের স্বপ্ন থেকে কিছুটা তারা ছটকে পড়লো কিনা স্বপ্ন থেকে, তাহলে তো বাংলাদেশের পক্ষে এখন মেডিকেল ইঞ্জিনিয়ার, ডাক্তার হওয়ার আশঙ্কা খুব কম। এটাকে কি হিসাবে দেখেন আপনি? আচ্ছা, এটাকে আমি যদি আপনি যেটা বলতে চাইছিলাম, প্রশ্নটা হচ্ছে অনেকটা এরকম যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে 3টা জিনিসের টোটাল মূল্যায়ন হয়। একটা হচ্ছে এসএসসি পরীক্ষার জিপিএ, আরেকটা হচ্ছে এইচএসসি পরীক্ষার জিপিএ, আর 3 নাম্বার যেটা সবচেয়ে বেশি নাম্বার থাকে বা সবচেয়ে বেশি যেটা থাকে সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার নাম্বার, 3টা মিলে। এখন যে আপনি যেটা বললেন সত্য কথা, যে স্টুডেন্টরা তার ভর্তি পরীক্ষাটা খারাপ দিল, সে তার স্বপ্ন থেকে একটু সরে গেল। এখন কথাটা সত্য, আর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যে আসলে রাস্তাটা খালি আছে, কথাটা ঠিক এরকমও না। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল আপনি আরেকটু দেখেন তাহলে আরো ভালো লাগবে। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিয়েছিল তাদের 96% ফেল ছিল, এর আগের বছর ফেল ছিল 94%। তাহলে যারা ফর্ম তুললো, জয়দাস ভাই আমি আপনাকে একটু মনে করে দিচ্ছি, যারা ফর্ম তুললো তার মানে তারা এইচএসসি এবং এসএসসিতে ভালো করেছিল। যারা ফর্ম তুলতে পারছে তাদের মধ্যে যদি 24 সালে যে ভর্তি পরীক্ষা হয়েছিল তার মধ্যে 94% অকৃতকার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আর পরের বছর 96% অকৃতজ্ঞ বা অকৃতকার্য। এই জিনিসটা সংখ্যাটা কিন্তু কম না। তার মানে আমি এই দিক থেকে শিক্ষার্থীদের বলবো তাদের প্রিপারেশন নেওয়াটা, তাদের প্রস্তুতি নেওয়াটাতে একটু ঘাটতি আছে। কিন্তু যে স্বপ্ন থেকে পিছিয়ে যাচ্ছে, আমি মনে করি যে নাম্বারটা কম পাইছে, যদি কোনো কারণে বোর্ড অথবা কারো অবহেলার জন্য পায় তাহলে সে স্বপ্ন থেকে পিছিয়ে যাওয়ার জন্য অন্য দোষী হবে। কিন্তু যারা নাম্বার কম পেয়েছে আমি মনে করি তাদের পড়ার প্রতি অজ্ঞতা, পড়ার প্রতি অনীহা, অন্যান্য কোনো কিছুর প্রতি আগ্রহ বেশি থাকার কারণে তারা আসলে তাদের স্বপ্ন থেকে পিছিয়ে গেছে। আর স্বপ্নের জন্য প্রতিটা পদক্ষেপই আমি মনে করি গুরুত্বপূর্ণ। এখানে একটা পদক্ষেপ সে পিছিয়ে যাওয়ার কারণে সেই স্বপ্ন থেকে হয়তো একটু পিছিয়ে গেছে, এটা সত্য কথা। সে যে নাম্বার A+ পায়নি সে কোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবে না। যে A+ কম পাইছে সে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার আগেই সে কিছু নাম্বার কমে গেল। যে A+ কম পাইছে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে কিছু নাম্বার কমে গেল, তার স্বপ্ন থেকে সে আসলে পিছিয়ে গেছে। যদি এটাই তার স্বপ্ন, আরো এটা থাকে এই স্বপ্ন যে আমি এটা বাস্তবায়ন করবো, তার জন্য আরো বেশি পরিশ্রম করে হয়তো বা তার স্বপ্ন দিকে সে যেতে পারবে।
কিন্তু যারা রেজাল্ট বেশি খারাপ করছে তাদের পক্ষে তো আপাতত এই সুযোগটা থাকবে না, কারণ বিশ্ববিদ্যালয় যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র প্রথমবারই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া যায়, দ্বিতীয়বার তাদের কোনো সুযোগও থাকে না। কিছু একটা শিক্ষা নিয়ে যারা দীর্ঘদিনের পথচারণায় কাজ করে যাচ্ছেন সেরকম একজন লোকের কথাই শুনলাম আজকে, যে শিক্ষার্থীরা খাতায় যা লিখেছে, তাদের মেধায় যা পেরেছে, ততটুকুই আমরা ফলাফল দিয়েছি। অতিরিক্ত ভালোবাসা বা অতিরিক্ত নম্বর থেকে আমরা এই দুই কাঠামে আমরা দূরে ছিলাম। এই কথাটার সাথে কতটা আপনি সাদৃশ্য বা যৌক্তিক কথা মনে করবেন? কথাটা যিনি বলেছেন ওনার দায়িত্বে বা ওনার প্রতি মানে বোর্ড থেকে বলেছেন, তো কথাটা উনি দায় এড়ানোর জন্য বলেছেন, এরকমটা মনে করার কোনো কারণ নেই। কারণ এই বছর খাতা বলতেছেন উনি গত 15 বছর, আমরা সবকিছু দোষ দিচ্ছি গত 15 বছর, তো উনি বলতেছেন গত 15 বছরে খাতা ঠিকভাবে মূল্যায়িত হয়নি, তার কারণে অনেক বেশি A+, অনেক বেশি ফলাফল, অনেক বেশি পাস এসেছে এই বছর উনি বলছেন। তারপরে দেখা যাক, আমাদের একটা চ্যালেঞ্জ, বোর্ড চ্যালেঞ্জের একটা সুযোগ থাকবে। এই চ্যালেঞ্জের ফলাফলের পরে যদি রেজাল্ট কিছুটা পরিবর্তন হয়, যদি খুব বেশি পরিবর্তন না হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে উনি যে কথা বলছেন এটা মোটামুটি। আমি তো ব্যক্তিগতভাবে আশাবাদী যে আসলে বোর্ড চ্যালেঞ্জ করলে শিক্ষার্থীরা যদি কাকতালীয়ভাবেও হয়, যদি গড গিফটেডও হয়, যদি 20% আরও যদি পাস বা এই ফলাফল যদি আরেকটু সন্তোষজনক হয়, সেক্ষেত্রে আমাদের মূল্যায়নটা কেমন হবে? তাই যদি 20% এদিক সেদিক হয়ে যায়, 20% একটা আমার জন্য পকেটে 20 টাকাটা ছোট কিছু, সারা দেশের জন্য 20% এটা অনেক বড় কিছু। এতটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম, নাই বললেই চলে। যদি হয়ে যায় তাহলে আমরা ধরে নিতে হবে প্রথমবার মূল্যায়ন খুব বাজেভাবে হয়েছিল, ধরে নিতে হবে। আমি একটা প্রশ্ন মিস করছিলাম, আপনি বলছিলেন আইসিটি নিয়ে। আমি ময়মনসিংহে আছি, ময়মনসিংহ শহরে বায়োলজি প্রতিষ্ঠান চালাচ্ছি, তো আমি ময়মনসিংহ কথাটা জানি। গত বছর 2024-এ আইসিটি পরীক্ষা হয়েছিল, তখনও ময়মনসিংহ শিক্ষার্থীদের প্রশ্ন অনেক কঠিন হয়েছে। 2025-এ তারা অনেক বলতেছে আইসিটি প্রশ্ন অনেকটা কঠিন হয়েছে। এখন আমি বলতে চাচ্ছি, আইসিটি প্রশ্ন যদি কঠিন তারা বলে, তাহলে আমি আইসিটি শিক্ষকদের কি বলবো, যে আপনারা কি তাহলে এই প্রশ্নের সাথে 2 বছর বা 18 মাস বা 20 মাসে বলেন, যখন একাডেমিক বছরটা ছিল, তখন কি এই প্রশ্নের সাথে আপনারা স্টুডেন্টদের পরিচয় করায় দেন নাই, বা তারা কি আসে নাই? যদি এই কথাটা তারা বলে প্রশ্ন অনেক কঠিন হয়েছে, তাহলে আমি বলবো প্রশ্ন কঠিন করাটা একটা শিক্ষকের যেরকম একটা গুণ থাকতে পারে, কিন্তু প্রশ্ন কঠিন করে শিক্ষার্থীদের ফলাফল এরকমটা বেশি কঠিন করাটা একটা শিক্ষকের খুব ভালো গুণের মধ্যে আসবে না। প্রশ্নটা এরকম করে করতে হবে, একটা গ্রামের ছেলেও পরীক্ষা দিবে, একটা শহরের ছেলেও পরীক্ষা দিবে। প্রশ্নটা এরকম করে করতে হবে, বই স্ট্যান্ডার্ড, একটা ছেলে যেন বই পড়লেই সে পারে। কিন্তু প্রশ্নটা সে এইটা বলতেছে প্রশ্নটা কঠিন আসছে, সে এইটা যদি বলতো প্রশ্নটা অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, তাহলে আমি খুশি হতাম। প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে, তাহলে আমরা আরো বেশি খুশি হতাম। প্রশ্নটা কঠিন হয়েছে কথাটা আসলে একটা শিক্ষার্থীর জন্য কষ্টের, আর একটা শিক্ষকের জন্য অবিবেচক বলে আমি মনে করি। তো ময়মনসিংহ বোর্ডের গত 2 বছরে এইচএসসি আইসিটি প্রশ্ন কঠিন হয়েছে বলে অধিকাংশ শিক্ষার্থীরা যেটা বলছে, আমি এটাই মেনে নিচ্ছি, কারণ বেশি মানুষ যেটা বলবে আমরা সেটাই মেনে নিই। কাজী ফয়সাল স্যারকে অত্যন্ত সম্মান এবং রেসপেক্টের সহিত আমি এখন অভিভাবক হিসাবে বা আইসিটির টিচার হিসাবে টিচারের পক্ষ থেকে একটা কোশ্চেন করতে চাই, যে সারা বছর এই 2টি বছর সায়েন্সের শিক্ষার্থীরা কেবলমাত্র সায়েন্সের সাবজেক্টগুলো নিয়েই কিন্তু বেশি প্র্যাকটিস বা বিভিন্নভাবে প্ল্যাটফর্মে ঘরনায় তাকে ঝালিয়ে নেওয়ার বা শিক্ষা নেওয়ার দৌড়ঝাঁপে ব্যস্ত থাকে। সেই ব্যক্তিটি কিন্তু ওই 24 মাস 2টি বছরে কিন্তু বাংলা, ইংলিশ, আইসিটির উপর অতটা গুরুত্ব দেয় নাই। এই কারণে কি কিছুটা বিপদের সম্মুখীন হয় যে সায়েন্সের সাবজেক্টগুলোতে ভালো করে, বাংলা, ইংলিশ, আইসিটিতে খারাপ করে অন্যান্য সাবজেক্টগুলোতে? আচ্ছা, এখন আপনি এটা যদি বলেন তাহলে আপনাদেরকে অ্যাডমিশনের দিকে তাকাইতে হবে। অ্যাডমিশনে আমাদের সাবজেক্ট অধিকাংশ বিজ্ঞান বিভাগে যারা আছে তাদের পরীক্ষা 4টা, অধিকাংশ ক্ষেত্রে 4টা, পদার্থ রসায়ন গণিত জীববিজ্ঞান, কোনো ক্ষেত্রে ইংরেজি যোগ করা থাকে। তার মানে 5টা বিষয়। আমরা ইংরেজিকে সবসময় পাই না, কোনো জায়গায় পাই।
এই 4টা, আবার প্রকৌশলীতে বায়োলজি থাকে না, তখন 3টা, আবার ইংলিশটা তখন অ্যাড করে। তো ওই দিকে যদি বেশি মূল্যায়ন থাকে, সবার টার্গেট থাকে একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, এই স্বপ্নের বিশ্ববিদ্যালয়টা তারা যখন দেখে যে ভাইয়েরা মানে যে স্যার ক্লাস নিচ্ছেন অথবা ভাই ক্লাস নিচ্ছেন অমুক বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যায়, তাদের ভালো লাগা কাজ করে। তখন ওই ভালো লাগা কেন্দ্রে তাকে ওই 4টা সাবজেক্টের দিকে বেশি তাকে জোর দেওয়া বাধ্য করা হয়। আর সায়েন্সের শিক্ষার্থী হিসেবে বা এই 4টা সাবজেক্টের উপরে মানে প্রশ্নটা একটু ক্রিটিক্যাল হওয়ার সম্ভাবনা থাকে, হয়তোবা বাংলা ইংরেজি নিয়ে সে ভাবেও কম, আর পরীক্ষার আগে 2-3 দিন সময় পেলে সে ঝালাই নেওয়ার চেষ্টা করে ফেলে অনেকটা। কিন্তু পদার্থ রসায়ন, গণিত বা জীববিজ্ঞান এই চ্যাপ্টারগুলো আপনি যদি খুব অল্প সময়ের ব্যবস্থাপনায় খুব কাভার দিতে চান, আপনি পারবেন না। বাংলা ইংরেজি কিছুটা পারা যায়, এই জন্য সে হয়তো সহজ জায়গায় রাখে। 2টা পয়েন্ট, এক হচ্ছে 2টা সাবজেক্ট সহজ, একটু সহজভাবে সে দেখে, সে পারেও হয়তো বা। আর 2 নম্বর কারণ হচ্ছে তার ওই ভর্তি পরীক্ষার দিকে ফোকাস করা। এই ফোকাস করা, এই 2টা কারণে সে আসলে ওই সাবজেক্টগুলোকে গুরুত্ব একটু কম দেয়। জি। ধন্যবাদ ও আন্তরিকতার সহিত আমাদের আজকে যে গুরুত্বপূর্ণ লাইভ সেশনটিতে আপনাকে পেয়ে গেলাম। সে শুধু আপনি তো দীর্ঘদিন হচ্ছে ময়মনসিংহ শহরকে আমরা একটা অন্যতম, বিশেষ করে আমরা ঢাকা থেকে যখন তাকাই, ময়মনসিংহ শহরটাকে অত্যন্ত একটা শিক্ষানগরী হিসেবে আমরা বিবেচনায় রাখি। রাজশাহী একটা শিক্ষানগরী হিসাবে বিবেচনায় রাখি। যশোর, খুলনা ওদিকটা একটা শিক্ষানগরী। এই যে আপনার কিছু বছর যাবত ময়মনসিংহ জেলার যে শিক্ষা ব্যবস্থাপনার একটু অবনতি, ফলাফল নিয়ে বিপর্যয়, হতাশ। কেননা আমি বিভিন্ন বছরই দেখেছি আপনার ময়মনসিংহ শহর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অভয়াচরণভাবে তারা নিজের কৃতিত্বের সঙ্গে স্থান দখল করেছিল। মেডিকেল বলেন, বুয়েট বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঘরানায় বলেন। তো এই যে আপনার এবছরও আপনি তাকালে দেখতে পাবেন যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের শিক্ষার মান নিয়ে অনেকটা শিক্ষার্থী, শিক্ষক এবং শুভানুধ্রী যারা আছে সকলে একটু হতাশ। কেননা 51.54%, আচ্ছা, প্রায় আমি ধরে নিলাম অর্ধেক 100 জন পরীক্ষার্থীর ভিতর 49 জন পাশ করেছে, কৃতকার্য হয়েছে। এখন এই ব্যবস্থাপনা থেকে আপনার অবস্থান থেকে দীর্ঘদিন আপনি বায়োলজি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে রয়েছেন, আপনার হাত ধরে এই বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আছেন। এই হঠাৎ করে এই কিছু বছর যাবত এই যে অভাবনীয় যে শিক্ষা ব্যবস্থাপনার একটা ক্ষতি বা একটা ঝুঁকি, এটাকে আপনি কি হিসাবে দেখছেন? আচ্ছা, আপনি তাহলে আগের যে বছরগুলোতে আমাদের সময়টা ছিল, ময়মনসিংহের যে সময়টা ছিল, প্রতিটা বিশ্ববিদ্যালয়, সেটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় হোক বা মেডিকেল হোক, শুরুর দিকে স্থান করতো। আপনি ওই জায়গাটায় লক্ষ্য করেছেন। এই বছরগুলোতে পারছে না, তার মানে কিছু ত্রুটি আছে। এই ত্রুটিগুলোতে আপনি এই বছর যেটা বললেন যে প্রায় অর্ধেক সংখ্যাটা কৃতকার্য, অর্ধেক সংখ্যাটা অকৃতকার্য। আমি সংখ্যাটাকে যদি সারা বাংলাদেশের জন্য যদি বলি, তাহলে মোটামুটি কাছাকাছি চলে যায়। সারা বাংলাদেশে হচ্ছে আপনার পাশের হার হচ্ছে আপনার 58, তার মানে ময়মনসিংহ 51, সারা বাংলাদেশ 58। কারণ ময়মনসিংহ সারা বাংলাদেশের থেকে 7% পিছিয়ে আছে। আচ্ছা, কিন্তু আসলে ময়মনসিংহের শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষকের সংখ্যা কম না, সবাই চেষ্টা করে যাচ্ছে। কিছু কিছু জিনিস হয়তো আমরা কাজ করতে পারতেছি না। তার মধ্যে একটা কারণ হচ্ছে আপনার মনে করেন যে ময়মনসিংহটা শহরের দিক থেকে আপনি যেরকম বলেন ঢাকার পরে যেরকম ময়মনসিংহে প্রযুক্তিগত জিনিসটা খুব দ্রুত চলে আসতেছে। একটা স্টুডেন্ট এসএসসি পাস করতেছে না, তার হাতে একটা মোবাইল থাকতেছে। এই মোবাইলটা একটা অন্তরায়। অভিভাবকরা মোবাইলটার বিষয়ে আমাদেরকে কমপ্লেন করে, আমরা বলি আপনারা একটু সরাই ফেলেন মোবাইলটা। তারা বলে স্যার আমরা সরাইতে পারতেছি না। তারা একটা জায়গায় অপারগ। অভিভাবকদের একটা ত্রুটি হচ্ছে, তারা শিক্ষার্থীদের উপরে অভিভাবকত্ব সম্পূর্ণরূপে মানে স্থাপন করতে পারতেছেন না। আর যেহেতু রেজাল্ট খারাপ হয়েছে, আমি আমার দায়ভার কিছুটা আমি নিচ্ছি, আমি ক্ষুদ্র মাথায় দায়ভার কিছুটা নিচ্ছি। আমরা মানে দায়িত্ব কেন্দ্রিক। আমি যদি আপনাকে বলি, বাংলাদেশে এত